যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে একই সময় লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল জানিয়েছে তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, ইসরায়েল লেবানন থেকে সেনা না সরানো পর্যন্ত এই অঞ্চলে শান্তি আসবে না। এদিকে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় অঞ্চলটির 14টি দেশে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এই ঘোষণার পরও বৃহস্পতিবার লেবানন জুড়ে হামলা চালিয়ে গেছে ইসরায়েল। এরপরই হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এই যুদ্ধবিরতি চুক্তিকে একটি প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে যতদিন ইসরায়েল লেবাননে বোমা হামলা চালিয়ে যাবে ততদিন ইসরায়েলও তাদের লক্ষ্যবস্তু হয়ে থাকবে। হিজবুল্লাহ দাবি করেছে প্রস্তাবিত শর্তগুলো লেবাননের জন্য অপমানজনক এবং কার্যত আত্মসমর্পণের শামিল। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েল সরে না যাওয়া পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আইআরজিসি আরও দাবি করে, ইসরায়েলকে অবিলম্বে লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের পেছনে ফিরে যেতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া আইন প্রণেতাদের দেশপ্রেমহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে কোনোভাবেই জিতবে, সেটা সামরিকভাবে হোক বা কাগজে কলমে। এছাড়া ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মধ্যপ্রাচ্যে বিরাজমান তীব্র উত্তেজনা ও যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় অঞ্চলটির 14টি দেশে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান যুদ্ধ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। যুদ্ধের ময়দানের পাশাপাশি এখন লড়াই চলছে ওয়াশিংটনের ক্ষমতার করিডোরেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয়েছে, যা যুদ্ধের ভবিষ্যৎ এবং মার্কিন রাজনৈতিক সমীকরণ দুই ক্ষেত্রেই নতুন প্রশ্ন তুলে দিয়েছে। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে একটি যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব। 215-208 ভোটে গৃহীত এই উদ্যোগকে অনেকেই ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের অসন্তোষের প্রকাশ হিসেবে দেখছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডেমোক্র্যাটদের পাশাপাশি 4 জন রিপাবলিকান আইন প্রণেতাও প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। ফলে এটি কেবল বিরোধী শিবিরের অবস্থান নয়, বরং ট্রাম্পের নিজ দলেও যুদ্ধ নিয়ে ভিন্ন মতের উপস্থিতি স্পষ্ট করেছে। প্রস্তাব অনুযায়ী ইরানের সাথে সংঘাতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে কিংবা যুদ্ধ অব্যাহত রাখতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। যদিও এর আইনি কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও রাজনৈতিক বার্তাটি স্পষ্ট, কংগ্রেস যুদ্ধের লাগাম নিজের হাতে রাখতে চায়। হোয়াইট হাউস এই পদক্ষেপকে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার উপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। তবে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া, অর্থনৈতিক চাপ এবং দেশজুড়ে বাড়তে থাকা জন অসন্তোষ প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত পরে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেয়। জবাবে ইরান হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধ করে দেয়। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে। এখন সিনেটের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ওয়াশিংটন। সেখানে প্রস্তাবটি কতটা অগ্রগতি পায় তার ওপরে নির্ভর করবে ইরান যুদ্ধ ঘিরে মার্কিন রাজনীতির পরবর্তী অধ্যায়। চৈতি সরওয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। তবে সমঝোতার ঘোষণা এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। চুক্তির কয়েক ঘন্টা পরই আবারও হামলার খবরে তৈরি হয়েছে শঙ্কা। সাধারণ মানুষের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি রয়ে গেছে সংশয়ও। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম।
নতুন দিনের শুরুটা যুদ্ধবিরতির খবর দিয়ে হলেও বৈরুতের অনেক বাসিন্দাই এখনও বিশ্বাস করতে পারছেন না। সন্দেহ আদৌ কতটা বাস্তবায়িত হবে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার নতুন যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। সমঝোতা অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে। এছাড়া ওই এলাকায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণের পূর্ণ দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে যুদ্ধবিরতির ঘোষণা এলেও লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তাদের নেই এবং প্রয়োজনে সামরিক অভিযান চলবে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বৈরুতের বাসিন্দাদের মধ্যে। কেউ শান্তির আশা করছেন, আবার কেউ অতীত অভিজ্ঞতার কারণে সন্দিহান। আমরা এসব ঘোষণা শুনতে শুনতে ক্লান্ত। যখন সত্যিকারের যুদ্ধবিরতি হবে তখন আমরা নিরাপদ বোধ করব। ইসরায়েল লেবাননের জনগণ এবং সমগ্র আরব জাতির ঘোর শত্রু। আমরা এই ধরনের চুক্তিতে বিশ্বাস করি না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখনো হামলা চলছেই। তাহলে সেই যুদ্ধবিরতি আসলে কোথায়? এদিকে এখনও নতুন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। বরং যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার আগেই সংগঠনটি দাবি করেছে তারা লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 2টি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। মার্চে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা চালানোর পর সংগঠনটিকে লক্ষ্য করে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। এরপর কয়েক মাসের সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে, পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে 10 লাখেরও বেশি লেবানিজ নাগরিক। আরাফাত ইসলাম, ৭১। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 2 বাংলাদেশি সহ 4 জন আহত হয়েছেন। বাকি 2 জন সিরিয়ার নাগরিক। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের ওয়াতা আব্বার আল মাসার নামে এলাকার 2 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এটি নাবাতিহে প্রদেশের আব্বা এবং আল দুয়াইর শহরের মাঝামাঝি স্থানে অবস্থিত। এর পাশাপাশি নাবাহিদের জেবচিত এবং আরনোনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার না করলে ওই অঞ্চলে কোনো শান্তি আসবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। বৃহস্পতিবার আইআরজিসির এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 5 বাংলাদেশি আশঙ্কামুক্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বৃহস্পতিবার আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান তিনি। সেই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের তথ্য চিত্রে জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 5 বাংলাদেশি নাগরিক এখন আশঙ্কামুক্ত রয়েছেন। তাদের খোঁজ খবর নিতে হাসপাতালে পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তিনি আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আহত বাংলাদেশিরা বর্তমানে কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এই ড্রোন হামলাতে 63 জন ব্যক্তি আহত হন এবং 1 জন ব্যক্তি নিহত হন। এই আহত ব্যক্তিদের মধ্যে 5 জন বাংলাদেশি ছিলেন। আমরা খবর পাওয়া মাত্রই তাদেরকে আমরা দেখতে যাই হসপিটালে। আমরা দূতাবাস কর্তৃপক্ষ আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের যে কর্মস্থল সেই কোম্পানির সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কল্যাণের ব্যাপারে। বুধবার স্থানীয় সময় ভোরে সংঘটিত এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হন একজন ভারতীয় নাগরিক এবং আহত হন অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে যাত্রী, বিমানবন্দর কর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি 5 জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এদিকে হামলার পর 1 নম্বর টার্মিনাল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। তবে টার্মিনাল 4 থেকে কুয়েত এয়ারলাইন্স এবং টার্মিনাল 5 থেকে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। জরুরি প্রয়োজনে এসব এয়ারলাইন্সের যাত্রী চাপ বেড়েছে, যার ফলে ফ্লাইট ও আসন স্বল্পতার কারণে ভাড়া বৃদ্ধির প্রবণতাও দেখা দিচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।
ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে না আসা পর্যন্ত শুধু অপেক্ষা করাটা ভুল হবে। তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে শান্তি আসতে পারে। এছাড়া সুইজারল্যান্ড বা তুরস্কের মতো কোনো দেশে মুখোমুখি আলোচনা হতে পারে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর আগে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন, যা পুতিন বৃহস্পতিবার নাকচ করে দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই নেতার সাক্ষাৎ হলে তিনি মনে করেন খুব ভালো হবে। এ বিষয়ে ক্রেমলিন নিশ্চিত করেছে যে তারা চিঠিটি পেয়েছে এবং পুতিনকে এই বিষয়ে অবহিত করা হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে নতুন করে সহায়তা দেয়া ও রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার পরিষদে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট নামে বিলটি 226 থেকে 195 ভোটে পাশ হয়। বিলটি কয়েক মাস আটকে থাকার পর অবশেষে কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে একটি বিশেষ আবেদনপত্র স্বাক্ষর করলে এটি ভোটাভুটির জন্য উত্থাপন করা সম্ভব হয়। চূড়ান্ত ভোটাভুটিতে 18 জন রিপাবলিকান ও একজন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে বিলটির পক্ষে ভোট দেন। এর ফলে রিপাবলিকান পার্টির মধ্যকার বিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও এটি বড় রাজনৈতিক ধাক্কা। এই প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলে বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না দিলে ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের নির্বাচনে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়েছে জার্মানি। ইসরায়েলকে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাওয়ার কারণে এই পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। এছাড়া জার্মানির হারের জন্য পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল রাশিয়ার গোপন লবিং এবং প্রচারণাকেও দায়ী করেছেন। তার মতে, ইউক্রেনকে দেয়া জার্মানির সমর্থন এবং যুদ্ধবিরতি অবস্থান রাশিয়া মেনে নিতে পারেনি। মস্কো নিরাপত্তা পরিষদে জার্মানির বিরুদ্ধে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। 2027 থেকে 2028 মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের নির্বাচনে বুধবার পর্তুগাল ও অস্ট্রিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরে যায় জার্মানি। প্রয়োজনীয় 127 ভোটের বিপরীতে জার্মানি পায় মাত্র 104 ভোট। এদিকে পর্তুগাল পায় 134 ভোট এবং অস্ট্রিয়া পায় 131 ভোট। ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 4 জন নিহত হয়েছে। দেশটির উপকূলীয় শহর মেডুলিনের কাছে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও 2 জনের সন্ধান তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ঘটনার পরপরই জরুরি সেবা বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানায়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং 787 উড়োজাহাজের নোজ গিয়ার আকস্মিকভাবে ভেঙে পড়ে। এতে আহত হয়েছেন কয়েকজন কর্মী। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ঘটনাটি ঘটে। উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান লুফথহানসা জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে কোনো যাত্রী ছিল না, তবে ভেতরে উপস্থিত ছিলেন ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফরা। উড়োজাহাজটি LH450 ফ্লাইট হিসেবে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে বলে জানিয়েছে লুফথানসা। খুব শিগগিরই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ট্রাম্প আরও বলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে। তবে এই ইতিবাচক মন্তব্যের পাশাপাশি ট্রাম্প আবারও অভিযোগ করেন যে ভারত বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের উপর উচ্চ শুল্ক আরোপ করে সুবিধা নিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারত সফর করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা সহযোগিতা ও বাস্তববাদী মনোভাবের মধ্য দিয়ে হয়েছে এবং উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক একটি চুক্তি সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে এই সময় যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের হোটেলে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। এ ঘটনায় বিভিন্ন দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে।
গত বুধবার ভবনটির নিচতলার একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবনের ওপরের তলাগুলো হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে ভারত, মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিকও রয়েছেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে নিহত বাংলাদেশি নুরুল হকের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে আহত 8 বাংলাদেশির মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ হাইকমিশন। দক্ষিণ কোরিয়ার হেনদে সমুদ্র সৈকত এবার যেন পরিণত হয়েছে এক বিশাল মুক্ত গ্যালারিতে। সমুদ্র তীর জুড়ে বালুর ভাস্কর্যে ফুটে উঠেছে বুসান শহরের ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক জীবনের নানা গল্প। 2026 হেনদে স্যান্ড ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিখুঁত কারুকাজ দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আরও জানাচ্ছেন চৈতি সারোয়ার। নীল সমুদ্রের ঢেউ আর উঁচু দালানের পাশে দাঁড়িয়ে আছে বিশাল সব বালুর ভাস্কর্য। যেন সৈকতের বুকে জীবন্ত হয়ে উঠেছে ইতিহাসের নানা অধ্যায়। কোথাও দেখা মিলছে কোরিয়ার জোসন রাজবংশের রাজকীয় শোভাযাত্রার, আবার কোথাও উঠে এসেছে কোরিয়ান যুদ্ধের সময় অস্থায়ী রাজধানী হিসেবে বুসানের গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু ইতিহাস নয়, আধুনিক বুসানের সংস্কৃতিও জায়গা পেয়েছে এই আয়োজনের প্রতিটি শিল্পকর্মে। জনপ্রিয় চলচ্চিত্র ট্রেন টু বুসান অবলম্বনে তৈরি ভাস্কর্য দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। স্থানীয় বেসবল সংস্কৃতি, পুরনো বন্দর নগরীর জীবনধারা, এমনকি কোরিয়ার বিখ্যাত গান রিটার্ন টু বুসান পোর্ট থেকেও অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে নানা শিল্পকর্ম। দক্ষিণ কোরিয়া, কানাডা, চীন, ফ্রান্স ও তাইওয়ানের 11 জন বিশ্বমানের শিল্পীর হাতে তৈরি 17টি বালুর ভাস্কর্যের এসব সূক্ষ্ম কারুকাজ আর বিশাল আকৃতির শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, তুলছেন ছবি। উৎসবের অন্যতম আকর্ষণ 7 মিটার উঁচু বালুর অবজারভেটরি। সেখান থেকে পুরো সৈকত আর শিল্পকর্ম একসাথে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। সন্ধ্যা নামলে শুরু হয় আলোকসজ্জা, যা সৈকতের সৌন্দর্যকে ভিন্ন মাত্রা দেয়। পাশাপাশি রয়েছে স্যান্ড স্লেজিং আর শিশুদের জন্য বালুর ভাস্কর্য তৈরির কর্মশালা। এ ধরনের শিল্প আমি আগে কখনো দেখিনি। খুবই সুন্দর এবং অবিশ্বাস্য লাগছে। বুসানে এসে এই বালুর ভাস্কর্য না দেখলে অনেক কিছু মিস করবেন। দারুণ অভিজ্ঞতা। 21তম বার্ষিকী উদযাপনে উৎসবের ভাস্কর্যগুলো আগামী 14 জুন পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। চৈতি সারোয়ার, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।